আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক স্বাগত জানাই। অবশেষে দিল্লিতে আটক হয়েছে সেই স্বঘোষিত পুলিশ হত্যাকারী জুলাই সন্ত্রাসী মাহাদি হাসান। আমরা একে একে দেখব কিভাবে সে আটক হলো। সস্ত্রী কথিত এক স্ত্রীকে নিয়ে সে আহ, বরাবরের মতো ছ্যাচরা বাংলাদেশিরা যেটা করে সেটাই করছিল, অর্থাৎ ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছিল, পর্তুগাল। এবং এই চুক্তিভিত্তিক যে বিবাহ, সেই বিবাহের মাধ্যমে তো সস্ত্রীক আটক হয়েছে দিল্লিতে, এবং দিল্লি থেকে তাকে বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে। সর্বশেষ আপডেট আমরা জানবো, এবং ধন্যবাদ দিতে চাই ভারতীয় নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, পুলিশ, তারা খুব দ্রুত এই জুলাই জঙ্গিকে খুঁজে বের করেছেন, এবং তারা প্রমাণ পেয়েছেন যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভিসা নিয়েছে এই জুলাই জঙ্গি মাহাদি। অর্থাৎ ভিসার যে নিয়ম, যে শর্ত, সেগুলো গোপন করে প্রতারণার মাধ্যমে ভারতীয় ভিসা সে সংগ্রহ করতে পেরেছে। আপনারা জানেন বাংলাদেশে ভারতের ভিসা এক প্রকার সকলের জন্য বন্ধ। বিশেষ করে আপনি যদি ভারতের জন্য নিরাপদ কেউ হয়ে থাকেন, তাহলে তো আপনি ভিসা পাবেনই না, এটা সম্ভবই নয় আর কি। মানে ভালো মানুষদের জন্য ভিসা পাওয়া কঠিন, কিন্তু এই ধরনের চোর বাটপার তারা বিভিন্ন পন্থায় ভারতের যে হাই কমিশন রয়েছে বাংলাদেশে, ভিসা সেন্টারগুলোতে তাদের টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে লাখ লাখ টাকা দিয়ে তারা ভিসা সংগ্রহ করে, কারণ তাদের পালাতে হবে। জুলাই জঙ্গিরা সারা বাংলাদেশে আপনারা জানেন পালাচ্ছে, কারণ এরা এই গত 17-18 মাসে এমন কোনো নির্যাতন নেই মানুষের উপরে করেনি, এমন কোনো অসৎ পন্থা নেই যা অবলম্বন করেনি। অর্থাৎ চাঁদাবাজির মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেল করে, ফ্যাসিবাদের দোসর, তাদের যা মনে হয়েছে তাই বলে মানুষকে আসলে কোণঠাসা করে তাদের কাছ থেকে অর্থ তো হাতিয়ে নিয়েছেই, সাথে আরও অনেক ধরনের অপরাধের সাথে তারা যুক্ত। তো সেই জুলাই জঙ্গি মাহাদি হাসান দিল্লিতে গ্রেপ্তার হয়েছে সস্ত্রীক, এবং তাকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে। এখন সম্ভবত সে বাংলাদেশ পুলিশ গোয়েন্দাদের জেরায় আছে। বাংলাদেশও অ্যারেস্ট হওয়ার প্রবল সম্ভাবনা আছে, যেহেতু তাদের যে ওস্তাদ, সেই মব সন্ত্রাসী, মব ফাদার, মহামব ইউনুস এখন আর ক্ষমতায় নেই। আপনারা জানেন এই জুলাই জঙ্গি বাংলাদেশে কিন্তু আটক হয়েছিল, একে একে দেখিছে। অনেক ভারতীয় বন্ধুরা বলেছেন যে আসলে সে পুলিশ হত্যা কিভাবে করেছে সেটা তারা জানেন না, একটু জানানোর চেষ্টা করব। ভারতীয়দেরকে ধন্যবাদ যারা সাহায্য করেছেন, যারা একে খুঁজে বের করেছেন, বা পুলিশকে পুলিশ বা ভারতের আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার অনুরোধ করেছেন যে এই জুলাই সন্ত্রাসীরা যেন তাদের দেশে আশ্রয় না পায়। দেখুন, ভারত আমার মনে হয় একটা বড় ধরনের বিপদ থেকেও বেঁচে গেল। কিভাবে? দেখুন, এই হাদি নামক যে ছেলেটা, যে এই মাহাদির মতোই একটা জুলাই জঙ্গি, তার ভাষা উচ্চারণ শুনেছেন, প্রতিপক্ষকে মানে নারী কেন্দ্রিক খুব বাজে শব্দ, কলকাতার বন্ধুরা যেটাকে বলেন খানকির ছেলে, এরকম, যে ওদেরকে ধরে নারীর জননাঙ্গ ছিঁড়ে ফেলতে হবে, এরকম সাউয়ামাও ছিঁড়ে ফেলতে হবে, এটা ছিল তার বেশ পরিচিত একটা, এগুলোকে স্লোগান বলবো, যাই হোক, এগুলো বলে তারা জনপ্রিয় হয়েছিল। এবং সেই হাদিকে কিন্তু জামাত শিবিরের গুন্ডারা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য গুলি করে হত্যা করার পর দাবি করা হয় যে হত্যা করেছে সে ছাত্রলীগ করে, এবং সেই হত্যাকারী নাকি ভারতে অবস্থান করছে, তাই ভারতের হাই কমিশনারের বাড়িতে পর্যন্ত হামলা করেছে। আপনারা জানেন যে এক প্রকার মধ্যরাতে নোটিশ দিয়ে নো ফ্যামিলি পোস্টিং, এটি ভারত জানিয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, স্ত্রী সন্তানদেরকে। তো এই জুলাই জঙ্গি মাহাদি হাসান ভারতে অবৈধভাবে যে প্রবেশ করেছে, নিশ্চয়ই তার একটা র্যাকেট আছে। ভারতের ভিসা নীতিকে কিভাবে ফাঁকি দিতে হবে তা তারা জানে, এবং একদম যে ফাঁকি দিয়েছে তাও বলবো না। ভারতের ভিসা যারা দিয়ে থাকেন বাংলাদেশিদের, তারা উদাস, এই জুলাই জঙ্গিদের ব্যাপারে উদাস। আমরা আশা করেছিলাম ভারত এদের রেড লিস্টেড রাখবে, জুলাই জঙ্গিদের, তাদের স্বার্থে, নিজের স্বার্থে। বাংলাদেশে কি হলো না হলো এ নিয়ে ভারতের কিছু যাওয়া আসার কথা না, কিন্তু নিজেদের স্বার্থে। এই মাহাদি হাসান যে ভারতে গেছে, যাদের মাধ্যমে গেছে, তারা তো জানে সে ভারতে রয়েছে, ওকে যদি ভারতে হত্যা করতো, এরকম একটা জঙ্গি যদি ভারতে ঢুকতে পারে, তার মতো আরো দু একটা জঙ্গি ঢুকতে পারে, এবং এরা প্রকাশ্যে পুলিশ পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল। তো এই জুলাই জঙ্গি ভারতে ঢুকে যদি ভারতে হত্যা হয়, তাহলে বাংলাদেশে যত হিন্দুরা আছে তাদেরকে মেরে ফেলা বাংলাদেশি ইসলামিক সন্ত্রাসীদের কাছে বৈধ হয়ে যাবে, জামাত শিবির যেটা চায়। এবং ভারতের যারা কূটনীতিক আছেন, দেখুন,
ক্ষতি প্রথমে করে ফেলে, মূর্খ প্রথমে বড় ক্ষতি করে ফেলে, তারপরে আপনি পাল্টা কি করবেন সেই চিন্তা সে করে না। বুঝতে পেরেছেন? ভারত নিশ্চয়ই সামরিক দিক থেকে, সকল দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী একটা রাষ্ট্র, এটা নিয়ে কোনো তর্কের কোনো সুযোগ নেই। এখন অনেক ভারতীয়রা মনে করেন কিছু করে দেখো, খবর করে দেবো। আরে খবর পরে, প্রথম হচ্ছে এই জঙ্গিরা কখনো তাদের জঙ্গিদের কখনো দেশপ্রেম হয় না। দেখুন বন্ধু, 7th of October হামাস যে হামলাটা ইসরায়েলের উপর করলো, এখন আপনি বলবেন হামাসকে দেশপ্রেমিক? আপনি ইসরায়েলি নাগরিক হলে বলবেন যে হামলা করেছিলে, দেখেছো কি করেছি, পরে কি করবেন সেটা, এতে হামাসের কিছু যায় আসে না। আজকে গাজা উপত্যকা মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল, মানুষ বাস্তুহারা। এখন বলুন, ভিকটিম কিন্তু হয়েছে সাধারণ মানুষ। ওই হামাসের সন্ত্রাসীরা কিন্তু ঠিকই গর্তে ফর্তে ঢুকে, এবং ও মরে গেলে ওর কোনো চিন্তা নেই, ও মনে করে মরে গেলেই ও 72 হুর পাবে, জান্নাতে যাবে, যা বদমাশি আছে করবে। এখন এই ধরনের বিকৃত চিন্তার লোকজনদেরকে কি করবেন? এই জুলাই জঙ্গিরা মনে করছে যে আমরা হাসিনাকে উৎখাত করেছি, বাংলাদেশটা আমার, যাকে খুশি মারবো, যা ইচ্ছা করবো, মরে গেলে ওই এরা তো জামাতি লোকজনই, এরা জান্নাত যাবে, হুর পাবে, এগুলো তাদের বিশ্বাস। এখন এরকম মানে হেঁটে বেড়ানো আত্মঘাতীকে আপনি কি করবেন? তো ভারতে এই ধরনের জঙ্গিকে আশ্রয় দিলে তারাই নিজেদেরকে মারবে, কিন্তু একটা বড় দায় ভারতের বিরুদ্ধে দেবে, যে ভারতে গেছিল আমাদের ভাই, ভিসা নিয়ে অন্য একটা দেশে যাবে, সেখানে ভারত দেখো মেরে ফেলেছে, দিল্লি না ঢাকা বলে। এই ধরনের বদমাশদের আসলে আমি জানি না কি করে ভারত এদের ভিসা দেয়। এবং সর্বশেষ যেহেতু তাকে আটক করে, ভারতে যেহেতু সে কোনো অপরাধ করেনি, তাকে তো ভারতে রাখা যাবে না, ভিসা জালিয়াতি করলে তাকে পাঠিয়ে দেওয়াই নিয়ম, আমি যতদূর জানি। তো তাকে পাঠিয়ে দিয়েছে, এই জন্য ভারতকে ধন্যবাদ। তো মজার বিষয় হচ্ছে যে এই মাহাদি কত বড় স্বার্থপর, সে তার এই হবু বউ চুক্তিভিত্তিক হোক আর বেটা বিয়ে তো করতেছে, তারে পালিয়ে গেছিল, তাকে ফেলে পালিয়ে গেছিল। এখন এই কন্ট্যাক্ট ম্যারেজ, মানে এটা কন্ট্যাক্ট না কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট ম্যারেজ, চুক্তিভিত্তিক বিয়ে। তো এটা কিভাবে সিলেটে শুনেছি, তবে আবার হ্যাঁ, সিলেটিরা ইউরোপে, আমেরিকাতে স্থায়ী হওয়ার জন্য এই ধরনের বিয়ের আয়োজন করে থাকেন, পারিবারিকভাবে বিয়ে করেন। বাট সিলেটিরা কখনো, স্ত্রী তো দূর কি বাদ, বন্ধুকে ফেলে কোথাও যাবে না, খুবই রেয়ার, 1001টা পাবেন যে ফেলে পালিয়ে যাবে। ও তো হবিগঞ্জ যদিও বৃহত্তর সিলেটের, বাট ওর মধ্যে ওই এথিক্সটুকুও নাই। বিপদে কোনোদিন কেউ কাউকে এক সিলেটি আর এক সিলেটিকে ফেলে যাবে না। আর স্ত্রী মেয়ে এগুলো হলে তো মানে তারা মানে মানে জীবন দিয়ে দেবে প্রয়োজনে, কিন্তু কখনো দেবে না, মানে কি বলে, ব্যক্তিত্ব হারাবে না। এটা এই জন্য সিলেটিদের স্যালিউট করতে হয়। দেখুন 5-6 মাস আগে এই মানে জুলাই জঙ্গিরা ওই 5-6 মাস আগেই কিন্তু যা কিছু প্ল্যান, মানে এরা কিন্তু প্রচুর টাকা ক্রিপ্টো কারেন্সিতে নিয়ে রেখেছে এর অ্যাকাউন্টে। দেখা যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে ক্রিপ্টো কারেন্সিগুলো সার্চ করলে পাওয়া যায়। আমি কোনোদিন ক্রিপ্টো কারেন্সি কিনি নাই, আমার টাকাও নাই, পাচার তো প্রশ্নে আসে না। তো আমি অনেকগুলো স্ক্রিনশট দেখেছি, তার নামে কোটি টাকার মতো দেখা যাচ্ছে। এখন এটা সত্য মিথ্যা যারা এক্সপার্ট আছেন একটু জানাবেন, আপনারা একটু খোঁজ নেবেন। সে সম্ভবত ঢাকায় ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, সেটা যদি কারো কাছে ইনফরমেশন থাকে। দর্শক, আপনারা অনেকে মনে করেন যে হ্যাঁ, এই মাহাদিকে আইডেন্টিফাই করা, তার পাসপোর্টের নাম্বার সংগ্রহ এবং ভারতীয় বন্ধুদের অ্যাওয়্যার করার জন্য আমার একটা ভূমিকা ছিল, খুবই ক্ষুদ্র, এটার জন্য আমি একক। আপনারাই আমার শক্তি, আপনারা তথ্য দেন বলে, আপনারা এই বিষয়ে কনসার্ন থাকেন বলে আমরা এই জিনিসগুলো সামাজিক মাধ্যমে তুলে ধরি, মিডিয়াম মাত্র। তো বলবো যে হ্যাঁ, এটা আপনারাই এখন এখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মধ্যে কেউ জেনে থাকলে। বাট এই 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 দ্বিচারীদের কথা শুনুন, কিভাবে জালিয়াতির মাধ্যমে ভারতকে রুট হিসেবে ব্যবহার করে তারা যাওয়ার চেষ্টা করছিল পর্তুগালে। দেখুন, সারাদিন দিল্লি না ঢাকা ভারতকে গালাগাল দেয়, তুই যাচ্ছিস কেন ভারত? আমি আমাকে দিয়ে উদাহরণ দেই, আমি পাকিস্তানকে অপছন্দ করি যতদিন না তারা যুদ্ধ অপরাধের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইবে এবং আমাদের ভিকটিম যারা রয়েছেন, মুক্তিযুদ্ধে যারা ভিকটিম হয়েছেন তারা ক্ষমা করবেন, ততদিন পর্যন্ত পাকিস্তানের সাথে বিন্দু পরিমাণে কোনো সওদা হবে না। আমি মরে গেল, আমার যদি এমন হয় বেঁচে থাকতে যে এমন কোনো ওষুধ লাগবে যেটা পাকিস্তান ছাড়া নেই, আমি পাকিস্তান যাব না, না এবং না। এবং পাকিস্তানের কারোর সাথে কোনো সম্পর্কও তৈরি করব না। এটা সিরিয়াস। কিছুদিন আগে আমার পাকিস্তানি একটা মেয়ে আমাকে খুবই পছন্দ করেছিল, বেচারি দেখতে শুনতে খুবই সুন্দরী এবং সেকুলার, কিন্তু ওই আমি ভুলে প্রশ্নই আসে না, কারণ আত্মীয়তার মানে আর একটা প্রেমের সম্পর্ক, তারপরে তো সেটা বিয়েও হতে পারে। তো এখন আত্মীয় স্বজন হবে পাকিস্তানের, আমার যেতে হবে পাকিস্তানে বেড়াতে,
জীবনে এই জিনিস নো ওয়ে। আমার অপশন থাকলে, অপশন না থাকলে পাকিস্তান, এটা হচ্ছে ব্যক্তিত্ব। তোরা বেটা ভারতকে পছন্দ করিস না, যাচ্ছিস কেন ভারত? কেন যাচ্ছিস ভারত? আর পৃথিবীতে দেশ নেই? গালাগাল, অকারণে ভারতকে গালাগাল দেখা। ওই একটু আগে ওই জুলাই জঙ্গিটা যেরকম ইংরেজি বলছিল, নো, আরে তোর বাংলায় জিজ্ঞেস করেছে, তোর তো সাত কপাল যে দিল্লিতে একজন বাঙালি এনেছে, তারা পুলিশ ভালো না হলে তো এটা করতো না। বাঙালি মানে ইন্টারপ্রেটারও তোর দরকার হয় নাই, যে করছে পুলিশই বাংলা জানে না। অবশ্য ভারতের সৌন্দর্য এটাই, সকল ভাষার মানুষ আছেন। তো চুরচুর করছে কেমনে? আচ্ছা, বেচারি একটা অপরাধ করেছে, এই এই কন্ট্রাক্ট ম্যারেজ, এটা অপরাধ, এবং জুলাই জঙ্গিকে বিয়ে করা আরো অপরাধ, কারণ তুই তো বিয়ে করেছিস স্বার্থে, ওর তো কোটি কোটি টাকা। নির্যাতনকারী, নিপীড়নকারী একজনকে তুই বিয়ে করেছিস কেন? না বুঝে বিয়ে করেছিস? তার 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 অপরাধ দেখতে পাচ্ছিস না? যাই হোক, এই হচ্ছে তাদের স্বীকারোক্তি। দেখুন কত বড় জালিয়াতি করেছে তারা। এবং সে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে বলছে মোদি বিরোধী আন্দোলন 2026, এবং সম্ভবত সে ভারতে অবস্থান করে এই কথা বলেছে। তো এরা কত বড় হিপোক্রেট তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং এদের ব্যাপারে আর কি বলি, খারাপই লাগে। তো এই মাহাদি হাসানের প্রোফাইলে গেলে দেখবেন অসংখ্য বিদ্বেষ, ঘৃণার চর্চা তার এখানে রয়েছে। এবং এই 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 যে পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়ার ছাড়া সে কিন্তু এর আগে তাকে তাকে মানে কেউ পুছতো না। সে গ্রেপ্তার হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল, 15 তারিখ সে এসে দম্ভ নিয়ে বলেছে এগুলো গুজব, এগুলো এই, এগুলো সেই। তো কি আর বলা, মানে এই জুলাই জঙ্গিরা পৃথিবীর যে দেশে যাবে এদের আইনের আওতায় আনা হবে। এই এখন বাংলাদেশে এসছে, বাংলাদেশের ক্ষমতায় এখন বিএনপি। আমার মনে হয় না বিএনপির সাথে যে পরিমাণে বেয়াদবি এরা করেছে, বিএনপি নেতাকর্মীদেরকে এই চাঁদাবাজির ভাগ দিতে হবে প্রতিদ্বন্দ্বী মনে করে, এমন কোনো মানে অসৎ আচরণ নেই, তারা করেনি। তো বিএনপি এদের ছাড় দেবে বলে মনে হয় না। জুলাই জঙ্গি তো জুলাই জঙ্গি, এবং পুলিশ হত্যাকারীদেরকে পুলিশ ছাড় দেবে বলে আমি বিশ্বাস করি না। দেখুন কয়েকটা কথা বলি, ব্যক্তিগত পর্যায়ে এটা কথা বলছিলাম। দেখুন, কোনোদিন শুনেছেন কোনো পুলিশ, অনেক পুলিশ দুর্নীতি করে, কিন্তু এই দুর্নীতির টাকা ভাগাভাগি করা নিয়ে মারামারি করেছে কোনোদিন শুনেছেন? ডাকাতরা কিন্তু ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে বহু ঘটনা আছে, মারামারি করেছে এবং একে অন্যকে হত্যা করেছে। পুলিশকে শুনেছেন কোনোদিন মারামারি করেছে? বা এক থানার পুলিশ আর এক থানার পুলিশের সাথে গিয়ে মারামারি করেছে? যেমন ঢাকা সিটি কলেজের সাথে আর একটা কলেজের প্রায় সময় ম্যাচ হয়, মারামারি হয়। তো এরকম ঘটনা পুলিশে শুনেছেন? না। পুলিশের মধ্যে চেইন অফ কমান্ড বলতে একটা ব্যাপার থাকে। তারা সতীর্থদের উপরে কখনো অস্ত্র তুলে নেয় না, তারা সতীর্থদের উপরে নিপীড়ন চালায় না। হ্যাঁ, মনোমালিন্য হতে পারে, কিন্তু নিপীড়ন করে না। আপনি এত হাজার হাজার পুলিশ হত্যা করে ফেলেছেন, আর আপনি মনে করছেন জুলাই জঙ্গি আপনাকে পুলিশ ছাড় দেবে? নো ওয়ে। আমি একটা ভিডিও দেখাবো। এই কথা বলতে বলতে একটা ভিডিওর কথা মনে পড়লো। এই জুলাই জঙ্গিদের ভিডিওর ফাইলের মধ্যে এটা রেখেছি। পুলিশ কখনোই তার সতীর্থকে হত্যার ব্যাপারটি ছাড় দেবে না, কোনোভাবে না। তো পুলিশ এই যে, এবং আমি মানুষ হিসাবে, পুলিশ হত্যা আপনি করেছেন, তোরা করেছিস, আমি কোনোভাবেই তাদেরকে সমর্থন দিতে পারি না, এটার কোনো সুযোগ নেই। পুলিশ হত্যাকারীর কোনো ছাড় হইতে পারে না। এবার হচ্ছে যে এখন কেন ছাড় হতে পারে না? কারণ পুলিশ হচ্ছে এই সমাজ ব্যবস্থা ধরে রাখার জন্য, পুলিশের মধ্যে দুর্নীতিবাজ থাকতে পারে, কিন্তু এটা আমাদের দেশ ধরে রাখার জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এবং কোনো নিরীহ মানুষকে হত্যার আমি সমর্থন করি না। এটা হচ্ছে উদাহরণ পুলিশ কিভাবে ট্রিট করবে জুলাই জঙ্গিদের। তারা তাদের সতীর্থদের লাশ ভুলে যায় নাই, তার সামনে তার কলিগকে পিটায় মারছেন। পুলিশের মধ্যে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা ধর্ম পালনের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে তারা পুলিশ। ইউনিফর্মের লোকজনদের উপর হাত তুলেছেন। জুলাই জঙ্গি, তোমরা যে কত বড় বদমাইশ, এটা তো আমরা তোমাদের আসল রূপ তো দেখে ফেলেছি। প্রথম তো ভেবেছিলাম তোমরা ভিকটিম। এই মাহাদি হাসান এ শুরু থেকে কিন্তু এই মানে তালে হয়ে গেছে এরকম না। এর প্রোফাইলে গিয়ে আপনারা অতীতের পোস্টগুলো দেখেন, বুঝতে পারবেন। এরা রিক্রুট করা। তো এই জুলাই জঙ্গিরা পৃথিবীর যে দেশে যাবে, ইউরোপ হোক, আমেরিকা হোক, আরব হোক, ভারত হোক, আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু তাদের জায়গায় যেরকম ভারত দেখলো তার এরা জালিয়াতি, এরা দুর্নীতিগ্রস্ত, এরা মানুষকে নির্যাতন করে পালাচ্ছে, সুতরাং তাদের বিরুদ্ধে অনেক এভিডেন্স আছে, আমরা জাস্ট ওই এভিডেন্সগুলো তুলে ধরবো। দেশ থেকে যেখানে যেখানে তারা পালিয়ে যাবে, ওইখান থেকে তাদের লাথি মেরে বের করে ফেলবে, অথবা গর্তে লুকিয়ে থাকবে সারা জীবন। তারা সেলফ সেন্সরশিপে থাকবে। তারা নিশ্চিত করবে নিজেরা নিজেদেরকে জেলে রাখার ব্যবস্থাটা আর কি। অপরাধীরা রাস্তায় ঘুরে বেড়াবে না, এটা আমরা নিশ্চিত করবো। এবং আমি কথা দিচ্ছি,
বেঁচে থাকলে এদের এদের একটাকেও ছাড় দেব না। এটা একটা ওয়ার্ম আপ ঘটনা ধরতে পারেন। মাহাদি ওয়ার্ম আপ ছিল আমাদের জন্য। সামনে অনেক জুলাই জঙ্গি শিকারে যেতে হবে। শিকার মানে হত্যা না বা ওইরকম না, মানে হান্টিং। এটা হচ্ছে যার যা প্রাপ্য সেটা আমরা তাদের বুঝিয়ে দেব। বর্ণরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আমরা পড়েছি না ছোটবেলায়? আমরা এটা ছোটবেলায় পড়েছি, বড় হয়ে নিশ্চিত করব। এই মাতৃভূমিকে আমরা ভালোবাসি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, এবং এই বাংলাদেশের মান সম্মান নষ্ট হবে সেটা আমরা হতে দেব না। এবং বাংলাদেশকে যেহেতু ভালোবাসি, আমার মানচিত্র যেহেতু অক্ষুণ্ণ রাখতে চাই, আমার পার্শ্ববর্তী দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে। ভারতকে বলবো যাকে তাকে ভিসা দেবেন না, ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকবেন, এবং যার ভিসার প্রয়োজন তাকে ভিসা দেবেন। মুফতি মাসুদের কথা বলছি, তিনি জেলে রয়েছেন এই ভিসার নাটকের মাধ্যমে। এগুলো তো প্রমাণ আপনাদের কাছে, ভারতীয়রা প্রমাণ না? মুফতি মাসুদের সাথে যে অন্যায় করা হচ্ছে, তিনি তো ভারতে এতগুলো বছর ধরে থাকছেন, বৈধভাবে ছিলেন। ভিসার কিছুদিন মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসা এক্সটেন্ড করে দেওয়ার কথা ছিল, অতীতে দেওয়া হয়েছে, পরবর্তীতে দেওয়া হয়নি তাকে। তিনি আশা করেছিলেন ঠিক আছে, অনেক সময় তো একটু লেট হয়, ভিসার এক্সটেন্ড করে দেওয়া হবে, দেওয়া হয়নি। আরও পুলিশ অ্যারেস্ট করে, সেখানে কিছু কাওয়ার্ড, উগ্র, মুসলমান ঘৃণা করা হিন্দু এটার সাথে যুক্ত। এটা খুবই দুঃখজনক। যাদেরকে মুফতি মাসুদ বন্ধু ভেবেছেন তারাই তার বুকে ছুরিটা মারলো। এই গ্লানি, আমি জানি না হিন্দুদের মধ্যে এগুলো নিয়ে অপরাধবোধ কাজ করবে কিনা, মানে আমি জানি না। তো এটা এটা ঘটেছে। মুফতি মাসুদও রিজার্ভ করে, মুফতি মাসুদদের মতো যারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসীদের সমালোচনা করে এসে বাংলাদেশ থেকে বিতাড়িত, তাদের আশ্রয় দেওয়া উচিত। শত্রু বন্ধু এই নীতি, বলেন না ভারত চাণক্য নীতির দেশ, এইটা কি চাণক্য নীতির উদাহরণ? মাসুদদের ক্ষেত্রে এক নীতি, আর এই জুলাই জঙ্গিদের ক্ষেত্রে আর এক নীতি। আমার মনে হয় তাদের ভিসার ক্ষেত্রে যাচাই বাছাই করা উচিত। আর যদি যাচাই বাছাই না করেন, আর কাসাবদের মতো কেউ যদি আপনাদের দেশে ঢুকে কোনো বোমাবাজি করে, আমাদেরকে দোষ দিয়েন না। আমরা সর্বোচ্চটুকু চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ নিরাপদ থাকলে আমরা নিরাপদ, আমরা নিরাপদ থাকলে আমার পার্শ্ববর্তী দেশ নিরাপদ। এটা একে অন্যের সাথে আসলে ওতপ্রোতভাবে যুক্ত, এটা বর্ডার। আমরা তো চাইলেই, এটা তো কোনো জন্মদিনের কেকের টুকরা না যে এক টুকরা নিয়ে আরেক জায়গায় রেখে দিলাম। আমরা মানচিত্র বদলাতে পারবো না। সুতরাং একে অন্যকে সহায়তা করব এবং শত্রু মিত্র চিনব। অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে এই খণ্ডকালীন লাইভ শোটি দেখার জন্য। আমি বাংলাদেশ সময় রাত 10টায় আমাদের প্রিয় মুখ লোপা রহমানের সাথে একটি লাইভ শো থাকবে, আপনারা দেখবেন সেটা আশা করছি। এবং সেখানে থাকবে বাংলাদেশের রাজনীতি নিয়ে একজন নারী অ্যাক্টিভিস্ট হিসাবে লোপা রহমান কীভাবে দেখছেন নতুন বাংলাদেশ, এবং তার চাওয়া পাওয়ার জায়গাটি আমরা জানার চেষ্টা করব। সেকুলার থট কীভাবে আরও এস্টাবলিশ করা যায় সেই বিষয়ে তাঁর বক্তব্য শুনবো। অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা বা শুভরাত্রি জানাচ্ছি বাংলাদেশ এবং ভারতের দর্শকদেরকে, এবং ভারতীয়দেরকেও একটু আলাদাভাবে কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে আমি অনেক সময় হার্ট করি, এগুলো পার্ট অফ মাই অ্যাক্টিভিজম। আপনাকে বুঝতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত ভারতের দালাল বলে গালাগাল শুনতে হয়। আমরা ভারতের কাছ থেকে কোনো সুবিধা নেই না, সুবিধা আশাও করি না, এবং আপনাদের অনেক ভুল হয়। সেই ভুলগুলো যদি রয়েস হয়ে বলি, তাহলে হলো আচ্ছা দাদাদেরকে তুমি খুব সমীহ করো, দাদাদেরকে কি বলবে ওরা, ওই জুলাই জঙ্গি বা সন্ত্রাসীদের কথা ভেবে আপনাদের কোনো বিশেষণ ব্যবহার করে না। কিন্তু এগুলো অনেক সময় দুঃখ কষ্টও আসে। আমার জায়গায় আপনি হলে, যদি সৎ হয়ে থাকেন, তাহলে একটু বিবেচনা করবেন। একের পর এক আমাদেরকে হার্ট করা হয়, আমরা নিরপরাধ, আমাদেরকে বৈষম্য করা হয়, এবং যারা বৈষম্যবাদী এদেরকে কোলে তুলে নেওয়া হয়। আমরা এর চেয়ে মানে কি বলতে পারি? ভারতের সাথে তারেক রহমান এবং বর্তমান ক্ষমতাসীন বিএনপির যে সম্পর্ক, তাতে অনেকেই জানতে চাইছেন আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক কি এখন আগের মতো আছে নাকি বদলে গেছে। এদিকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ডক্টর খলিলকে নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, এমনকি বিএনপির ভেতরে অনেক কথাবার্তা চলছে। আবার দেশ থেকে খবর পাচ্ছি বেশ অনেক জেলাতেই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, তাদের কার্যক্রম সীমিত আকারে শুরু করা হচ্ছে। এটারই বা কারণ কি? একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম আজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি এখন বিদায় নিয়েছেন, ডক্টর ইউনূস শেখ হাসিনাকে প্রচন্ড ভয় পেতেন। কিন্তু কেন ভয় পেতেন, আজকে এসব নিয়ে আলোচনা করব। পুরোটা শুনবার জন্য একদম শেষ পর্যন্ত থাকবার জন্য অনুরোধ করছি। প্রথমেই ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক বর্তমানে কেমন আছে। আমরা অনেকেই জানি না, 1 বছরের বেশি সময় ধরে
তারেক রহমানের সাথে লন্ডনে ভারতের একটি অংশের আলোচনা চলছিল এবং ইংল্যান্ডে যিনি ইন্ডিয়ান হাই কমিশনার রয়েছেন তিনি এবং আরো কয়েকজন তারেক রহমানের সাথে একাধিক মিটিং করেছিলেন। পুরো বিষয়টা এতটাই গোপন রাখা হয়েছিল যে এটা আসলে বাইরে লিকই হয়নি। এই আলোচনা চলছিল 1 বছরের বেশি এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তার আগে কিন্তু তিনি আসেননি। ভারতের সাথে নেগোসিয়েশন করেই তারেক রহমান এসেছেন, কিন্তু নেগোসিয়েশনটা চলছিল 1 বছর, এটা আমরা জানতাম না। বিএনপির সাথে ভারতের ঘনিষ্ঠতা, তারেক রহমানের সাথে এই ঘনিষ্ঠতা স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে শেখ হাসিনার দিক থেকে কি ভারত মুখ ফিরিয়ে নিচ্ছেন? আবার গতকাল কলকাতা থেকে একজন বললেন, দাদা শেখ হাসিনা নাকি লন্ডন চলে যাচ্ছেন। এরকম একটা কথাও বাতাসে ছড়াচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে চলে যাবেন। আবার কেউ কেউ বলছেন না, একদম যাবেন না, হয়তো দিন 10-এর জন্য ছোট বোন শেখ রেহানার বাড়িতে বেড়াতে যাবেন। আসলে কি অবস্থা? যারা টেনশন করছেন যে আওয়ামী লীগ থেকে ভারত মুখ ফিরিয়ে নিল কিনা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা আগের যে কোনো সময়ের চাইতে বাড়িয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা বাইরে খুব একটা চলাফেরা করতেন না, তিনি তার নির্দিষ্ট জায়গাতেই থাকতেন। সেই জায়গাতেও এখন তিনি অনেকটা মুক্ত। তিনি চাইলে সরকারি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, তিনি চাইলে তার নির্দিষ্ট ডেরার বাইরে ঘুরতে যেতে পারবেন, এমনকি তিনি চাইলে এখন বিদেশেও যেতে পারবেন এবং তিনি বিদেশে যাওয়ার সময় তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে। সুতরাং বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ভারতের যে সম্পর্কই হোক, তাদের একটা নিজস্ব পলিসি আছে, বাট ইট ডাজেন্ট মিন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভারত করছে। আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে ভারতীয় কাউন্টার পার্টের নিয়মিত যোগাযোগ আছে, তাদের আলোচনা হয়, পলিসি লেভেলের বিভিন্ন আলোচনা তারা করে। সুতরাং এটি নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। এবার একটু আলাপ করি আমাদের সদ্য যিনি নিয়োগ পেয়েছেন টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, ডক্টর খলিলুর রহমান। তিনি কিন্তু ছাত্র জীবনে বেশ মেধাবী ছিলেন এবং তিনি দীর্ঘদিন আমেরিকায় জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই যে জুলাই আগস্টে রেজিম চেঞ্জ হলো, তখন কিন্তু তার বাংলাদেশে এসে পররাষ্ট্র উপদেষ্টা হবার কথা ছিল, কিন্তু সামহাও মিস্টার তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা হলে ডক্টর ইউনূস তাকে নিয়ে আসেন এবং বলেন যে আপাতত রোহিঙ্গাদের যে বিষয় ছিল সেখানে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি যোগ দেন। কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে গিয়ে এবং এই মিয়ানমারের করিডোর এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে তিনি অচিরেই রিয়েলাইজ করেন যে রোহিঙ্গাদের ইস্যুটা এত দ্রুত সলভ হবে না এবং তার যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার একটা খায়েশ ছিল, তিনি এবং তার কাউন্টার পার্ট ভারতের যে অজিত দোভাল, যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের, তো বাংলাদেশেও এই অজিত দোভালের সাথে যোগাযোগ বাড়াবার জন্য তিনি এনএসএ একটি পদ তৈরি করার জন্য অনুরোধ করলেন এবং ডক্টর ইউনূস তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করলেন। এবং তাকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার একটা ছোট্ট সমস্যা হয়ে গেল যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এটা ভালোভাবে নেননি, যে কারণে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের কিন্তু একটা দূরত্ব সবসময় ছিল। এখন ডক্টর খলিল যখন একটি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ পেলেন, তখন সেনা প্রধানের সাথে তার আগামী দিনের সম্পর্কটা কেমন হয় সেটা দেখার একটা বিষয় থাকবে। যাই হোক, সব সময় ডক্টর খলিল চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হতে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করতে, এবং তিনি এখন বিশ্বাস করেন যে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে সেটা তিনি অত্যন্ত সফলতার সাথে পালন করবেন। এবং যারা ডক্টর খলিল সম্পর্কে খোঁজ রাখেন যে তিনি
আমেরিকার সাথে খুব ঘনিষ্ঠ এবং একই সাথে তিনি ভারতের সাথেও একটি সুসম্পর্ক বজায় রেখে চলেন। তো দুটো দেশই তাকে বিশ্বাস করে, দুটো দেশের আস্থায় তিনি আছেন এবং দুটো দেশের সমর্থন নিয়েই তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। কিন্তু এর একটা সমস্যা হলো, আমাদের বর্তমানে বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত আছে ব্রেন্ট ক্রিস্টেনসন, আবার ডক্টর খলিল, এরা এত বেশি আমেরিকা ঘেরা যে চীন এটাকে কিভাবে নেবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং চীন ডক্টর খলিলের দায়িত্ব পালনের পথে কতটা সহায়তা কিংবা কতটা প্রতিবন্ধকতা তৈরি করে সেটি আমাদের দেখার বিষয়। আরেকটা খুব ইন্টারেস্টিং খবর পেলাম আজকে একজন সদ্য বিদায়ী উপদেষ্টার কাছ থেকে, যে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ভীষণ ভয় পান এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়া, শেখ হাসিনাকে নানাভাবে হেয় করা, তার বিরুদ্ধে আইসিটিতে মৃত্যুদণ্ড দেওয়া, আওয়ামী লীগের কার্যক্রম এর উপরে নিষেধাজ্ঞা জারি করা, এই সব কিছুর অন্যতম উদ্যোক্তা ছিল ডক্টর ইউনূস। তার সবসময় একটাই ভয়, যদি শেখ হাসিনা কখনো ফিরে আসে তাহলে তাকে যদি ধরতে পারে তাহলে তার খবর আছে। তার আরো টেনশন হলো যে গ্রামীণ ব্যাংকের যে শাখা প্রশাখা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে, সেগুলোর নিরাপত্তা নিয়েও তিনি ভীষণ উদ্বিগ্ন। এবং শুধু ডক্টর ইউনূস না, উপদেষ্টা পরিষদের আরো 2-3 জন উপদেষ্টা ছিল যারা শেখ হাসিনাকে জমের মতো ভয় পান এবং কোনোভাবেই শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না, শেখ হাসিনা ফিরলে তাদের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে তারা অনেক ভীত ছিল। এই ভীতির কারণে যেটা হতো যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আওয়ামী লীগের একটা দূরত্ব তৈরি হয়েছিল, তারা সাহস পেত না। তারপরেও যতবার আওয়ামী লীগের সাথে যোগাযোগের একটা চেষ্টা করা হয়েছে, একটা ডিফিকাল্টিস ফেস করেছে যে আওয়ামী লীগের কার সাথে কখন যোগাযোগ করতে হবে কিংবা আওয়ামী লীগের কাছে কোনো তথ্য চাইলে বা কোনো তথ্য প্রদান করলে সেটার ঠিকমতো উত্তর পাওয়া যেত না। অর্থাৎ আওয়ামী লীগের সাথে কমিউনিকেশনের একটা সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো চলে গেছে, এখন তো একটা সরকার বাংলাদেশে আছে, সেটা আমরা অবৈধ বলি যাই বলি, সেটা একটা বাস্তবতা। তো সেই সরকারের সাথে কোনো পর্যায়ে আওয়ামী লীগের যোগাযোগ হবে কিনা, কারা করবে কি করবে, এই বিষয়গুলো নিয়ে বোধহয় ভাববার সময় এসেছে। আর এই কথা যখন বলছি তখন আমরা সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জেলায় বা বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে এবং তারা সীমিত আকারে সেখানে কার্যক্রম শুরু করছে। কেন্দ্রীয়ভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এই ইউনূস গং গত বছর। তো এখন তো এই নিষেধাজ্ঞাটা ওঠেনি, তারপরেও কেন আওয়ামী লীগ এভাবে কার্যালয় খুলছে একটু খবর নিয়ে জানলাম। বিশেষ করে সেই সব আসনে, যেসব আসনে বিএনপির এমপি জয়লাভ করেছে এবং সেই জয়লাভের পেছনে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের একটা বড় ভূমিকা ছিল, সেই সব জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবং তৃণমূল আওয়ামী লীগের এই জায়গাটা আমি বলবো যে এটা একটা গ্রেট স্যাক্রিফাইস, যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে বিএনপি কর্তৃক নিগৃহীত হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অনেককে হত্যা করা হয়েছে, তারপরেও এই সব কষ্ট বুকে চেপে তারা কিন্তু জামাত ঠেকানোর জন্য অনেক জায়গায় বিএনপিকে ভোট দিয়েছে। এবং সেই সব জায়গায় বিশেষ করে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া বা কার্যক্রমের ব্যাপারে তাদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল আছে। এখন আসলে আওয়ামী লীগের উপরে ডিপেন্ড করছে তাদের যে শীর্ষ নেতৃত্ব আছে তারা কিভাবে কি নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করবে এবং সেখানে কোনো বিদেশি শক্তির সহায়তা লাগবে কিনা এটা নিয়ে বোধহয় কাজ করবার সময় এসেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। গণভোট ওনারা করছিল, ওনাদের কোনো ম্যান্ডেট আছে? কিছুই তো না। নেই। ওনাদের ইচ্ছা হইছে, ওনারা যা ইচ্ছা তা লেখে এখন এটা করতে হবে। তো এইটা ওরা করে নাই এবং আবার এইটার জন্য আজকেই দেখছো একটা রিট হয়ে গেছে অলরেডি। হুম। রিট হয়ে গেছে, রিট চলবে হয়তো দেখবে যে আগামী ৭-১০ দিনের ভিতরে এই রিটের একটা আসবে। স্থগিত আদেশ দিয়ে দিবে। সিউর থাকতে পারো। এরপর এটা স্থগিত আদেশ দিলে এবার এটার উপর আবার সরকার চালাবে কি?
না এটা পাস করেন। সরকার তো দেখাইতে হবে না যে ভাই এটা। বিএনপিও জানে, তুমিও জানো, আমিও জানি, আমরা জানি। এইটা শেষ। এটা এখন ওই যে এটা তোমার ওই ইয়ে আছে না কি বলে তোমার ওই যে পাকিস্তানে পাওয়া যায় কি পশু? গাধা। গাধা। গাধার সামনে গাধা যখন চালাইতে থাকে তখন গাধার উপরে একটা ইয়ে দেয়। একটা ডান্ডা দিয়ে সামনে একটা গাজর ঝুলায়। তো গাধা ওই গাজর ধরার জন্য কিন্তু গাধা দৌড়াইতে থাকে। এখন ওই অবস্থা কইরা দিবে।